হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি রোম্যান্স ইন দ্য হাউস এপিসোড 2। এপিসোডের শুরুতে দেখি মুজিন তারই 1 বছরের মৃত্যুবার্ষিকীর দিন ফিরে আসে। মুজিনের ফ্যামিলির সকলে তাকে দেখে ভাবে ভূত দাঁড়িয়ে আছে। গিয়ুম উল্টে পড়ে যাবে, তখনই মুজিন দৌড়ে গিয়ে তাকে গিয়ে ধরে নেয়। মুজিন বলে, তোমরা এখানে থাকো? গিয়ুম বলে, এটা কেন জিজ্ঞাসা করছো? মুজিন বলে, আমি এই ভিলাটা নতুন কিনেছি, আমি এই ভিলার নতুন ওনার। এটা শুনে সকলেই হাঁ হয়ে হাক্কা বাক্কা হয়ে রয়ে যায়। ভাই ভুলভাল বকতে থাকে, কেন বেঁচে আছো? না না, কি করে কিনলে? মাথা চাপড়ে বলতে থাকে, কি করে আমাদের ল্যান্ডলর্ড হলে? গিয়ুম যাকে নতুন ওনার ভেবেছিল সেই লোকটি পিছনে দাঁড়িয়ে থাকে। গিয়ুম তাকে জিজ্ঞাসা করে, তবে আপনি কে? লোকটি বলে, আমি মিস্টার মুজিনের এজেন্ট। ভাই বলে, বাবা তুমি কি করে ভিলাটা কিনলে? সে বলে, আমার টাকা দিয়ে। ভাই বলে, তুমি জানলে কি করে আমরা এখানে থাকি? তুমি কি জানতে? মুজিন বলে, আমি কি করে জানবো? এবার পাস্টে 2011-এর দৃশ্য দেখানো হয়। সেদিন মুজিন আর গিয়ুমের ডাইভোর্স হয়েছিল। গিয়ুম মুজিনকে তার ছেলে মেয়েদের কাস্টাডি দেবার জন্য থ্যাঙ্কস জানিয়ে চলে যেতে থাকে। মুজিন বলে, শেষবারের মতো চিন্তা করো, এখনো ডিসিশন চেঞ্জ করা যায়। গিয়ুম বলে, বাচ্চাদের চিন্তা করার দরকার নেই, এবার নিজের মতো বাঁচো, আর জীবনেও আমাদের সাথে দেখা করার চেষ্টা করো না। মুজিন বলে, এতদিন আমার সাথে ছিলে, সেটা কেমন ছিল? গিয়ুম বলে, আমার জীবনের বেস্ট পাওয়া হচ্ছে আমার ছেলে মেয়ে মিরে ও হিউনজে, আর সবচেয়ে খারাপ হচ্ছে তোমার সাথে দেখা হয়েছিল। গিয়ুম এটা বলে চলে যেতে থাকে। মুজিন কান্না করে। মিস্টার ও মিসেস ওয়াং কাংয়ের রেস্টুরেন্টে বসে কাংকে মুজিনের সম্পর্কে বলতে থাকে। মুজিন প্রতিদিনই কিছু না কিছু সমস্যায় পড়তো, আর গিয়ুম তার পেছনে তাড়া করে তাকে মারতে থাকতো। ভালো বেসবল খেলোয়াড় ছিল, কিন্তু কম বয়সেই বাবা হওয়ার জন্য গিয়ুমকে বিয়ে করেছিল, তাই খেলা ছেড়ে টাকা রোজগার স্টার্ট করে দিয়েছিল। যা কিছু ব্যবসা স্টার্ট করতো সবই তার ডুবে যেত। একদিন ডাম্বলিংয়ের একটা শপ খুলেছিল প্রাইভেট লোন নিয়ে, এটাও নষ্ট হয়ে যায়। তারপরেই তাদের ডাইভোর্স হয়ে গিয়েছিল। মুজিন রিয়েল এস্টেটের মেয়েটির কাছে চলে এসে বলে, আমি কাউকে বাড়ি ছাড়া করতে চাই না, তাই 302 যেখানে আগুন লেগে ঘরটি পুড়ে গিয়েছিল সেই ঘরটিতে আমি থাকবো ঠিক করে। যদি কিছু দরকার লাগে তাহলে গিওল আমার এজেন্ট এর সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এরপর মুজিন চলে আসে একটি দোকানে এসে দোকানের সবচেয়ে দামি দামি জিনিস কিনতে থাকে। দামি টিভি, ওয়াশিং মেশিন, ম্যাসাজ চেয়ার, সব কিছু দামি দামি কিনতে থাকে। প্রায় 10 লক্ষ টাকার উপরে বিল হয়। পেমেন্ট করার সময় বলে, আমার ফ্রি গিফটগুলো। সেলসম্যান বলে, আপনি এয়ার ফ্রায়ার পাবেন। মুজিন একটা লিস্টের দিকে তাকিয়ে বলে, আমি যা খরচা করলাম তাতে তো এই লিস্টের সমস্ত কিছুই আমি পাবো, তাই না? পোড়া ঘরটা পরিষ্কার করা হচ্ছিল। হঠাৎ হিয়নজে তার বাবার সামনে এসেই নিজের গালে নিজে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে। মুজিন বলে, কি করছিস? সে তার বাবার গায়ে, মুখে, হাতের দিকে তাকিয়ে তাকিয়ে ও দেখে দেখে বলতে থাকে, পায়ের পাতা, পা, কিডনি, হাত, হাড়, চোখ, নাক, মুখ, সত্যিই তো তুমি আমার বাবা। তুমি যে মারা গিয়েছিলে। মুজিন বলে, মারা গিয়েছিলাম? কে বললো মারা গিয়েছি? হিয়ন্তে বলে, পিসি বললো, পিসিকে ফোন করেছিলাম। মুজিন বলে, সে তো আমার তোর পিসির সাথে ঝগড়া হয়েছিল তাই বলেছিল। সে বলে, তবে তোমার বাইকটা টিভিতে দেখানো হচ্ছিল বাইকের ওনার মারা গিয়েছে। মুজিন বলে, তার মানে কালকে তোরা আমার মৃত্যুবার্ষিকী পালন করছিলি? মিরে সেখানে চলে এসে তার ভাইকে বলে, এখানে কি করছিস, সেখান থেকে যা। তার ভাইকে সে একটা লুকস দিলে সে ভয় পালিয়ে যায়। মিরে মুজিনকে বলে, আমরা 102 এই সপ্তাহের শেষেই চলে যাব। এর আগে যদি কিছু বলার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার মায়ের সাথে নয়। মুজিন বলে, তুই কি উকিল হয়েছিস? মিরে তার কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়। গিয়ুম শুয়ে শুয়ে একাই রাগে বকবক করে বলতে থাকে, হাউ ফানি, বমুজিন আমাদের ল্যান্ডলর্ড। মিরে তার মা ও ভাইকে বলে, কাল থেকে আমরা নতুন ঘর খোঁজা স্টার্ট করব। গিয়ুম বলে, ওকে ঠিক আছে, আমরা নতুন ঘরেই যাব, কিন্তু অন্য জায়গায় যে অনেক টাকা বেশি লাগবে। মিরে বলে, সেসব আমি দেখে নেব, দরকার পড়লে লোন নিয়ে নেব। মিরে গাড়িতে গিয়ে বসলে আবার তার এক্স বিএফ তাকে মেসেজ করে চালায়, আমি কিন্তু লাস্ট এই সপ্তাহটাই তোমাকে টাইম দেবো। এই কথা লিখে মিরে রেগে যায়। তার উপরে তার বাবাকে গাড়ির মিরারে দেখে সে রাগে আরও গজগজ করতে থাকে। মিরের কথা শুনি এবার যত তাড়াতাড়ি সম্ভব এই সব কিছু শেষ করতে হবে। সে তাসান নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ভাড়া খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। 2 মেয়েকে দেখে তাদের অবস্থা টাইট লাগে। ভাড়া খুঁজতে খুঁজতে তাদের পুরো এনার্জি ডাউন হয়ে গিয়েছিল। হিয়নজে সার্চ করে ফ্যামিলি ভিলার প্রাইস, সে দেখে 3 বিলিয়ন। সে দেখে পুরো চমকে যায়। মিরিকে অফিসের এক কলিগ তাকে দেখে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আবার অজ্ঞান হয়ে যাবেন। মিরে বলে, এখন আমার নিঃশ্বাস নেবার টাইম নেই, আমি কি করে অজ্ঞান হব? প্রতিদিনই 2 মেয়ে ভাড়া খুঁজতেই থাকে, কিন্তু তাদের অবস্থা টাইট হয়ে যায়, তাদের কোনো ভাড়া পছন্দই হয় না। এদিকে মুজিনের সমস্ত জিনিস রুমে শিফট হতে থাকে। ভিলাতে থাকা বৃদ্ধ ডং ও রেস্টুরেন্টের মালিক কাং তার সাথে এসে দেখা করে, কথা বলে। এদের উপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে জিং। গিয়ুম সেখানে এলে মুজিন তার কাছে গিয়ে বলে, আপনি তো 102 এই উইকের মধ্যে চলে যাবেন তো? গিয়ুম বলে, হ্যাঁ হ্যাঁ চলে তো যাবই। মুজিন বলে, চলে যেদিন যাবেন তার আগে আমাকে বলবেন, আবার নতুন ভাড়াও তো দিতে হবে। গিয়ুম ঘুরে ঘুরে তার দিকে দেখতে থাকে। ভাই দৌড়ে এসে তার বাবাকে বলে, এটা কোথায় রাখবো বাবা? মুজিন বলে, উপরে। তার মা তাকেও ঘুরে ঘুরে রাগে দেখতে থাকে। মিরে গাড়ি নিয়ে এসে হর্ন দিলে গিয়ুম গিয়ে তার গাড়িতে উঠে বসে। দুজনেই একসাথে বলে, যাই হয়ে যাক, এই সপ্তাহের মধ্যে ঘর ছাড়তেই হবে।
পিয়ংকে দেখানো হয় সে তাইকুন্ডু খেলোয়াড়, সে অনেক মেডেল পেয়েছে, নিজের মতো করে একটা ছোট রুম ভাড়া করে থাকে। সকালবেলায় নিজের ব্রেকফাস্ট সাধারণ খেতে খেতে সকালটা এনজয় করে, সাইকেলে করে অফিসে যায়, সব সময় তার মুখে হাসি লেগেই থাকে। আবার সে লিফটের কাছে গিয়ে মিরেকে দেখে, প্রতিদিনকার মতো কাজের চক্করে মিরে তাকে দেখতেই পায় না, নিজের লিফটের বোতাম টিপতেও ভুলে যায়। তার হয়ে প্রতিদিনকার মতো পিয়ং তার 10th ফ্লোরের বোতাম টিপে দেয়। মুজিনের জিনিসের মধ্যে থাকা একটি ব্যাগকে সে কাউকে হাত দিতে দেয় না। নিচের রুমে থাকা জিং একাই বকবক করে বলতে থাকে, একটা স্ট্রং সাসপিশিয়াস গন্ধ পাচ্ছি, ওই মুজিনের মধ্যে একটা কিছু তো প্রবলেম আছে, একটু সাসপিশিয়াস। সে দেখে তার গ্যাসের উপর বসানো তার খাবারটা জ্বলে গিয়ে তাতে গন্ধ বেরোচ্ছে, দৌড়ে এসে সেটা ধরতে গিয়ে তার হাতটাই জ্বলে যায়। তবু এর মধ্যেও সে বলতে থাকে, আমি একদম শিওর এই লোকটার মধ্যে কিছু তো লোকাচ্ছে, ওই লোকটা কিছু লোকাচ্ছেই। মুজিন বাইরে থাকলে দেশলাই ধরিয়ে সে যেন কিছু একটা চিন্তা করে। পেছন থেকে ডং ডাকতে সে তার সাথে কথা বলতে যায়। ডং আগের ওনার মারা গেছে তাই একটু দুঃখ প্রকাশ করে। তারপর সে বলে, মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। মুজিনের মুখের রংটা যেন ফিকে হয়ে যায়, তবুও সে বলে, আমি তো এই এরিয়াতেই থাকতাম, হয়তো দেখেছেন। ডং বলে, না না, আমি তো 1 বছর হলো এখানে এসেছি, আগে আমি দেখিনি আপনাকে। মুজিন হেসে বলে, আমার মুখটা খুবই সাধারণ, তাই হবে হয়তো। মুজিন আবার তার রুম পরিষ্কার করতে গিয়ে একটি পোড়া কাঠকে দেখে সে যেন কিছু একটা চিন্তায় পড়ে যায়। আমারও মুজিনকে দেখে কিছু সাসপিশিয়াস মনেই হচ্ছে। গিওল তার বাড়িতে কিছু কাগজ দিতে এসে বলে, আগের ওনারের ব্যাপারটা আমি আস্তে আস্তে কেয়ারফুলভাবে হ্যান্ডেল করছি। মিরের কাজ শেষ হলে সে অফিসের বাইরে থাকে। ভুল করে সে কাজের ফোন ভেবে তার এক্স বিএফ এর ফোন তুলে নেয়। মিরে বলে, আমি বিজি আছি। এক্স বলে, আমি তো তোমাকে একটুও বিজি দেখতে পাচ্ছি না। তার এক্স দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল আর মিরের নাম জোরে জোরে চিৎকার করতে করতে তার দিকে আসছিল। বলে, আমার সাথে তোমার আজ ব্রেকআপ। মিরে বলে, আমাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে। এত জোরে জোরে চিৎকার করছিল, মিরের লজ্জায় পড়ে যায়। এক্স বলতেই থাকে, আমি আজ তোমার সাথে ব্রেকআপ করছি। তোমার মতো মেয়ে ভালোবাসার যোগ্য নয়, ভালোবাসতে তো বিয়ে করতে হয়, তবে তুমি কেন করবে না? তার এক্সের কথায় সমস্ত পাবলিক জড়ো হয়ে যায়। সমস্ত কথাই জোরে জোরে চিৎকার করে করে শোনাতে থাকে। এক সময় তার বাবার কথা বললে মিরে আর চুপ থাকতে পারে না। মিরেও চিৎকার করে বলে, চুপ, একদম চুপ, ঠিক আছে? তুমি আমার সাথে ব্রেকআপ করছো, আমাকে ডাম করছো, ওকে? এবার ওকে তো? এত এম্বারেসমেন্টে ফেলে তোমার শান্তি হয়েছে? তার এক্সের তো জবাব নেই। লাস্টেও বলতে থাকে সে, এখান থেকে এখন আমি প্রথমে যাব, কারণ আমি তোমাকে ডাম করেছি। তার এক্স চলে যেতেই মিরের নজরে পড়ে তার অফিসের স্টাফ ও পিয়ং দূর থেকে দাঁড়িয়ে এই সব ঘটনা দেখে ফেলেছে। মিরে এদের দেখে লজ্জায় অন্য দিক দিয়ে যেতে থাকে। শেষে দৌড়তে গেলে সে নিচে পড়ে তার পা কেটে যায়। তখনই পিয়ং এসে বলে, আমার সাথে চলুন। মিরে যেতে না চাইলেও তাদের এমপ্লয়ীদের পিছনে থেকে দেখে তাড়াতাড়ি পিয়ংয়ের সাইকেলের পেছনে চেপে তার সাথে মুখ লুকিয়ে লুকিয়ে যেতে থাকে। এই ঘটনার পর পিয়ং মিরেকে দেখে তার খুবই স্যাড বলে মনে হয়। একটা জায়গায় পিয়ং তার সাইকেল দাঁড় করিয়ে মিরেকে বলে, আমি এখনই আসছি, এখানে একটু দাঁড়ান। একা বসে আকাশের দিকে তাকিয়ে সে বলে, এই সময় যদি এই দুনিয়াটা শেষ হয়ে যেত তো ভালো হতো, কালকে আমি কি করে কাজে যাব? পিয়ং এসে মিরের পায়ে কাটা দাগ দেখে তাকে একটা ব্যান্ডেড দেয়। মিরে তাকে থ্যাঙ্কস জানায় আর বলে, আমার হসপিটাল বিলটা আপনি দিয়ে দিয়েছিলেন, আমি টাকাটা আজকে দিয়ে দিচ্ছি। কিন্তু তার ব্যাগে বিলের টাকাই থাকে না। পিয়ং এর কাছে অ্যাকাউন্ট নাম্বার চায়। পিয়ং বলে, এখন নয়, আবার যখন দেখা হবে তখন দিয়ে দেবেন। মিরে বলে, থ্যাংক ইউ, এরপর আমি চলে যেতে পারবো। পিয়ং সেখান থেকে চলে যায়। ফোন করে মিরের অফিসের কলিগ তাকে ডেকে পাঠায়। সে তার দিদির মতো ছিল। সে তাকে বলে, এক্স হচ্ছে লুজি কার্ডের মতো, ভুলে যেতে হয়, আর নেক্সট কার্ডটা অ্যাডভান্স হবে। মিরে বলে, আমি আর ডেট করব না। দিদি বলে, আমার মতো করো না, না বুঝেই বিয়ে, তারপরে আবার ডাইভোর্স। মিরে বলে, এতে লজ্জার কি আছে, আমার মাও তো। আপনি ডাইভোর্সের ডিসিশন ঠিক নিয়েছেন। এদিকে জিয়ং এর পার্লারে মিসেস হুয়াং জিয়ংকে বলে, তুমি কত টাকার বেড লাগিয়েছো? সে বলে, কিসের বেড? হুয়াং বলে, মুজিন কি করে বড়লোক হলো বা এত টাকা কি করে কামালো সেটার জন্য বেড। জিয়ং বলে, আমি তাকে এখনো চোখেই দেখলাম না, আমি কি বেড লাগাবো? হুয়াং বলে, আমরা গেস করছি ক্রিপ্টো কয়েন, স্টক, লটারি, বিজনেস এসব হতে পারে। ভিলার সকলেই 50,000 টাকা করে বেড লাগিয়েছে। জিং এর ওয়াইফ সিরি বলে, আমার হাজব্যান্ড বলছিল কিছু তো একটা সাসপিশিয়াস আছেই। জিয়ং বলে, ওই গ্রিক হেয়ারস্টাইল লোকটা সব কিছুতেই সাসপিশিয়াস বলে মনে হয়। তার ওয়াইফ এতে রেগে যায়, সবাই তার উপরে হাসে। মিস্টার হুয়াং এর মুজিনের সাথে দেখা হলে মুজিনকে জিজ্ঞাসা করে, স্টক, ক্রিপ্টো, লটারি কি আমায় বলে দাও না, তবেই তো আমি বেডটা জিতে যাব। মুজিন বলে, এখনো আমাকে নিয়ে আপনারা বেড লাগান? মনে হচ্ছে এবারের বেডটায় তোমাদের সকলের টাকায় ডুবে যাবে। এখন আমি যাচ্ছি, টাটা, বাই বাই। এবার মিসেস হুয়াং গিয়ংকে রাস্তায় আসতে দেখে তার কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে, বলে দাও না, বলে দাও না, এত টাকা কি করে পেলো, আমাকে বলে দাও, তাহলে আমি বেডটা জিতে যাই। গিয়ং বলে, আমি এসব কিছুই জানি না, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই, আর এছাড়াও আমরা এই ভিলাটা ছেড়ে দিচ্ছি। কিন্তু নাছোড়বান্দা মিসেস হুয়াং তার পিছনে পড়েই থাকে, তাকে প্রশ্ন করতেই থাকে। গিয়ং অস্থির হয়ে তার পাশ কাটিয়ে চলে যেতে থাকে।
ভিলার কাছে এসে রাগে ভিলার দিকে তাকিয়ে মুজিনকে গালাগালি করে। মুজিন পেছন থেকে চলে এসে বলে, আমি জানতাম না তোমরা এখানে থাকো, তোমরা কি চলে যাবে? গিউম বলে, চিন্তা করার কিছুই নেই, আমরা চলে যাব। মুজিন বলে, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করছো না কেন? সে বলে, তোমার কিছুই আমার জানার কোনো ইচ্ছা নেই। মুজিন বলে, আমাকে এতদিন মিস করনি। গিউম তার কোনো কথার উত্তর দিতে পারে না। মুজিন বলে, তোমরা এখানেই থাকো। গিউম বলে, এর থেকে ভালো আমরা রাস্তায় গিয়ে শোবো। মুজিন বলে, আমাকে কোনো ভাড়া দিতে হবে না। গিউম তার কোনো কথার উত্তর দেয় না। পিয়ং তার কোচিংয়ের দেয়ালে একটা ব্যান্ডেডকে দেওয়ালে চেটাতে চেটাতে মীরের কথা চিন্তা করে। তার ফ্রেন্ডসরা চলে এলে তারা বলে, আজ এত লেট করলি কেন? সে বলে, একজনকে বাঁচাতে গিয়ে লেট হয়ে গেল। মীরে রাস্তা দিয়ে হেঁটে আসলে একটা দোকানের দিকে তাকিয়ে পাস্টের কথা চিন্তা করে। এই দোকানেই তারা ডাম্পলিংয়ের রেস্টুরেন্ট খুলেছিল। তার মা কত খুশি হয়ে দোকান সাজাচ্ছিল। তার বাবা এলে তার মা তাকে বলেছিল, এবার তোমার লাস্ট সুযোগ। আমি কিন্তু আমার সমস্ত জমানো টাকা দিয়ে এটা শুরু করেছি, এটা খারাপ করো না, এবার কিছু করো না, এটা কিন্তু আমার তোমাকে দেওয়ার লাস্ট ওয়ার্নিং। তাদের রেস্টুরেন্ট ভালোই চলছিল। গিউম কত খাটাখাটনি করে সেই দোকানে কাজ করছিল। কিন্তু একদিন কিছু প্রাইভেট লোনের লোকেরা এসে তাদের দোকান ভাঙচুর করছিল। তাদের বাবা বলছিল টাকা দিয়ে দেবো, কিন্তু তারাও সেটা শুনছিল না। এই খবর পেয়ে মীরে দৌড়ে দৌড়ে সেই দোকানে আসে। ভাঙা জিনিস দেখে সে রাগে অস্থির হয়ে তার বাবাকে বলেছিল, মা তোমাকে অনেক চান্স দিয়েছে, এবার এসব করা বন্ধ করো। এবার আমাদের ফ্যামিলির চোখের সামনে থেকে দূরে চলে যাও, আমাদের চোখের সামনে থেকে দূরে চলে যাও, আর কোনোদিন আমাদের চোখের সামনে এসো না। ভিলার সামনে এসে ভিলার উপরের দিকে তাকিয়ে তার বাবাকে দেখে সে রাগে অস্থির হয়ে যায়। সে রাগের চোখে তার বাবাকে দেখে, তার বাবাও তাকে দেখে। সেখান থেকে সে চলে গেলে মুজিন একটু স্যাড হয়। দুই মা মেয়ে আবার ঘর খুঁজতে যায়, কিন্তু গিউমের তো কিছু পছন্দই হয় না। মীরে বলে, মা তুমি কি ওখানেই থাকতে চাও? সে বলে, কি সব বলছিস? মীরে বলে, তুমি জানো এই কদিন ভাই কি করছে? সে তার মাকে দেখায় সোশ্যাল মিডিয়াতে তার বাবার সমস্ত রুম ও জিনিসপত্রের ছবি দিয়ে দিয়ে সে শো অফ করছিল। মা রেগে তার ছেলেকেই গালাগালি দেয়। মীরে বলে, এবার কি করবে? গিউম বলে, কি আর করব। এবার দুজনেরই আস্তে আস্তে রাগে গলার টোনটা বাড়তে থাকে। মীরে বলে, তুমি কি করবে তাড়াতাড়ি বলো। গিউম বলে, আমাদের কি কোনো উপায় আছে? মীরে বলে, তবে কি তুমি ওখানেই থাকতে চাও? তাহলে কোনো তোমার জায়গা কেন পছন্দ হচ্ছে না? গিউম চেঁচিয়ে বলে, আমি কখন বললাম আমি ওখানেই থাকতে চাই? আর আমি তোর মা, তুই আমার উপর চেঁচাচ্ছিস কেন? মীরেও চেঁচিয়ে বলে, আমি আবার কখন চেঁচালাম? গিউম রাগে যেতে থাকলে সে মীরেকে চেঁচিয়ে বলে, একদম আমাকে ফলো করবি না। দেখি গিউম গিয়ে কয়েন বেসবল খেলছে। তার যখনই রাগ হয় সে গিয়ে এটা খেলতো। বলটাকে সে মুজিনের কথা ভেবে ভেবে বলগুলোকে সব কটাকেই হিট করতে থাকে। খেলা শেষে সে মুজিনকে ফোন করে দেখা করতে বলে। বাড়িতে মীরে তার মায়ের ফোন না পেয়ে চিন্তা করে। কাং গিউমকে দেখে ড্রিঙ্ক দেয়। মুজিন সেখানে এলে কাং তাকে অন্য টেবিল নিলে সে গিয়ে গিউমের টেবিলে বসে পড়ে। এখানে হাওয়া গরম দেখে কাং সেখান থেকে কাল্টি মেলে পালিয়ে যায়। এবার দুজনে ড্রিঙ্ক খাওয়া শেষ করলে গিউম একবারই তার সমস্ত গ্লাস খেয়ে নিয়ে মুজিনকে জিজ্ঞাসা করে, কেন এসেছো এখানে আবার? মুজিন গ্লাস নামিয়ে বলে, তুমিই তো ডেকেছো। গিউম বলে, আবার কেন আমাদের জীবনে ফিরে এসেছো? হঠাৎ কেন ফিরে এসেছো? তুমি জানতে আমরা এখানেই আছি, তাই এই ভিলাটা কিনেছো? কথাটা শেষ করেই সে অদ্ভুতভাবে মুজিনের দিকে তাকায়। মুজিন প্রথমে একটা ঢোক গেলে, তারপর একটু চুপ থেকে হঠাৎ জোরে জোরে হাসতে হাসতে বলতে থাকে, আমি কি ইনভেস্টিগেশন এজেন্সি নাকি? আমি কি করে জানবো? বলতে গিয়ে সে হাসির মাঝে একটা হেঁচকি তোলে। গিউম বলে, তুমি এখনই একটা হেঁচকি তুললে, তোমার পুরনো হ্যাবিট। যখনই মিথ্যে কথা বলো তোমার কথার মাঝে একটা হেঁচকি ওঠে, এটা এখনো আছে? গিউম তার ঠোঁটটা দাঁতে চিপে চিপে মুজিনকে বলে, তুমি কি আমার হাতে মরতে চাও? মীরে তার মায়ের খোঁজে জিয়ংয়ের পার্লারে এলে জিয়ং বলতে না চাইলেও কথার মাঝে বেরিয়ে যায় সে তার বাবার সাথে দেখা করতে গেছে। মীরে তোর আগে অস্থির হয়। মুজিন বেরিয়ে গেলে গিউম তার পেছনে এসে তার হাত টেনে বলে, আমার উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না। একটু ননসেন্স হয়ে যাচ্ছে না? মরা মানুষ বেঁচে ফিরে এলো, তার উপরে এত টাকা করে আমাদেরই ভিলা কিনে, এটা হতে পারে না। মুজিন বলে, ছাড়ো ছাড়ো আমাকে। মুজিনের কলার ধরে গিউম বলতেই থাকে, কি রিজনে ফিরে এসেছো তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মুজিন তার হাত ধরে তার দিকে টেনে বলে, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ কিনেছি, তোমার সাথে আবার জীবন কাটানোর জন্য কিনেছি। মীরে দৌড়ে দৌড়ে তাদের কাছে আসতে থাকে। মুজিন বলে, আমি কি করে তোমার কাছে এসেছি তোমার কোনো ধারণা নেই, তুমি কিচ্ছু জানো না। কিন্তু আবার তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কেন ছেড়ে চলে যাবে? আমাকে কি এতটা ঘেন্না করো এখনো? মুজিনের গলাটা কাঁপতে থাকে। গিউম বলে, ছাড়ো 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 বলছি। সে তার হাত টেনে টেনে ছাড়াতে থাকে। মীরে দৌড়ে এসে দূরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, ছাড়ো বলছি, তাড়াতাড়ি ছাড়ো মায়ের হাত, তাড়াতাড়ি ছেড়ে দাও। মীরের চেঁচানোতে ভয় পেয়ে মুজিন তাড়াতাড়ি গিউমের হাত ছেড়ে দেয়। একদিক থেকে মীরে চিৎকার করতে করতে এদের দিকে দৌড়ে আসে, অন্যদিকে দেখি আর একজন পুরো হাওয়াতে উড়ে এসে মুজিনের মুখে একটা লাথি মারে। এই লাথিটা চোখের সামনে দেখে গিউম মীরে সকলেই চোখ বড় বড় করে রয়ে যায়। লাথিকে মুজিন নিচে পড়ে যেতে থাকে আর দেখি লাথিটা মেরেছে পিয়ং। মীরে হাঁ হয়ে পিয়ংকে দেখতে থাকে। পিয়ং বলে, ম্যাডাম এদিকে আসুন, এদিকে আসুন। গিউম তার হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে মুজিনের কাছে গিয়ে বলে, মীরের বাবা তুমি মরে যাওনি তো?
পিয়ং পুরো চমকে গিয়ে বলতে থাকে, দূর থেকে দেখে তো ডেঞ্জারাস পার্সন বলে মনে হচ্ছিল। আপনার হাজব্যান্ড, আপনার বাবা, নাকে রক্ত। গিউম মিরে সকলে দেখেই চমকে যায়। মুজিনের নাক থেকে রক্ত বেরোতে থাকে। মুজিন তার নিজের নাকের রক্ত দেখে চমকে যায়। সে উঠে গিয়ে টলতে আরম্ভ করে। গিউম তাকে সামলাতে থাকে। মিরে রেগে গিয়ে তার বাবাকে আবার ঠেলে নিচে ফেলে দেয়। মুজিন, পিয়ং আর গিউম চমকে গিয়ে মিরের দিকে তাকিয়ে থাকে। আর মিরের কথাই শুনি আবার সবকিছু শেষ করা স্টার্ট করে দিয়েছে। এবার আর আমরা শান্তি পাবো না। এবার যে আবার টোটাল ম্যাডনেস শুরু হয়ে গেল। এবার ডংকে দেখানো হয়। ডং একটি মাতাল লোককে দেখে তার মনে পড়ে যায় আগুন লাগার আগের দিন রাতের কথা। সে তাদের পুরনো ওনারকে আর মুজিনকে একসাথে দেখেছিল। আর এখানেই সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। আগের ওনারের মৃত্যুর পেছনে কি সত্যিই মুজিনের হাত আছে তা জানার জন্য থার্ড এপিসোডের জন্য স্টে কানেক্টেড।